ক্লাস 9 তোমাদের আবহমান আমি কবিতাটা পড়িয়েছিলাম। তোমাদের ভিডিও দিতে একটু দেরিই হচ্ছে। তোমরা জানো আমার চ্যানেলটা নতুন, সময়ের অভাবে তোমাদের ক্লাস 10টা কন্টিনিউ করলেও ক্লাস 9টা আমি কন্টিনিউ করতে পারছি না। যাই হোক, তোমাদের আজকে আকাশের 7টি তারা কবিতাটা বোঝাবো। জীবনানন্দ দাশের লেখা আকাশের 7টি তারা। কোনো কবিতা পড়বার আগে কবির সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার, কারণ একটা মানুষের সম্বন্ধে না জানলে সেই মানুষের সৃষ্টির রহস্য আমরা কিন্তু ঠিক করে অনুধাবন করতে পারবো না। জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা যদি জানি তাহলে দেখব উনি প্রকৃতিকে কি অপরূপভাবে বর্ণনা করেছেন। কখনো মায়ের রূপে, কখনো প্রেয়সী রূপে, আবার কখনো স্নেহময়ী কোনো নারী রূপে। যাই হোক, আমরা এই আকাশের 7টি তারা কবিতাটা পড়ব। কবির প্রথম উপন্যাস কবির প্রথম কাব্যগ্রন্থ ছিল ঝরা পালক। এটা তোমরা একটু নোট ডাউন করে রাখবে। আকাশের 7টি তারা কবিতাটা নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। তাহলে এর উৎস কি? আকাশের 7টি তারা কবিতার উৎস কি? রূপসী বাংলা। কবিতার দিকে তাকাও। আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। দেখো, আকাশের 7টি তারা, গুনে গুনে কিন্তু আকাশের 7টি তারা উঠেছে তা নয়, সবে সেইমাত্র তারা ওঠা শুরু হয়েছে। আমাদের আকাশে অসংখ্য তারা থাকে, সে অসংখ্য তারার মধ্যে একটা দুটো করে সেই সবে তারা ওঠা শুরু হয়েছে। তার মানে একদম ঠিক সন্ধ্যাবেলাতেই কবি কোথায় বসেছেন? কবি একটা মাঠে ঘাসের মধ্যে বসেছেন। এরকম আমরা দেখবে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে এটা আমরা একটু দেখতে পাই যে তারা একটু একা একা নিজেদের মতো সময় কাটাতে ভালোবাসে। অনেক ছেলে মেয়েকে দেখবে বিকেলের দিকে পড়াশোনা সেরে একবার মাঠে আসে, চুপচাপ একটুখানি বসে থাকে। এখন আবার হয়েছে তোমাদের ফোন ঘাঁটা। যাই হোক, একটু একা কাটাতে তারা পছন্দ করে। কবি এখানে ঠিক সন্ধ্যা নেমেছে, দুটো একটা করে তারা ফুটতে শুরু করেছে, সন্ধ্যাবেলা ঘাসের ওপর বসে আছে। বসে বসে তিনি কি দেখছেন? তিনি দেখছেন সূর্য সবেমাত্র অস্ত যাচ্ছে। সূর্যের সেই লাল রঙের যে রং, যে আভা, সেটা কীরকম লাগছে বলতো? মৃত মণিয়ার মতো। মৃত মণিয়া এক ধরনের পাখি। দেখবে মণিয়া পাখি টিয়াদেরই এক ধরনের জাত মণিয়া পাখি। তো মণিয়া পাখি কী রঙের হবে? সবুজ রঙের। সেই মণিয়া পাখিকে যখন, মণিয়া পাখি হলুদ রঙেরও হয়, হলুদ রঙের মণিয়া। তো সেই সবুজ হয় না, হলুদ রঙের হয় মণিয়া পাখি। সেই মণিয়া পাখিকে যখন শিকারীরা তীরবিদ্ধ করে, তখন তার শরীর থেকে যে লাল রক্ত বেরোয়, তাহলে সেই লাল রক্ত আর হলুদ মিশে যে রং সৃষ্টি করে, সেই রঙেরই হয়েছে আকাশের রং। কারণ সূর্য অস্ত যাচ্ছে, সেই সূর্য অস্ত যাবে রঙের সঙ্গে আমাদের আকাশের মেঘের রং মিলে গেছে। গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কে ডুবে গেছে? সূর্য। সূর্য আস্তে আস্তে কোথায় ডুব দেয়? অস্ত যায়। সূর্যকে আমরা আর দেখতে পাই না, মনে হয় যেন ওই পার থেকে সূর্য ডুবে যাচ্ছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। বাংলার বলেছে কেন? এখানে কবি বাংলারই রূপ বর্ণনা করেছেন। আর আমাদের বাংলার রূপের সঙ্গে কিন্তু অন্য কোনো দেশের রূপের তুলনা হয় না। কারণ কি? আমাদের বাংলার রূপ অতুলনীয়।
সেই বাংলার সন্ধ্যা নেমে এসেছে। কীরকমভাবে সন্ধ্যাটা নেমে এসেছে দেখবে, শহরাঞ্চলে সন্ধ্যা নামলো কি রাত্রি হলো অতটা কিছু ফারাক পড়ে না। কেন? সেখানে আলোর ছটাটা খুব বেশি থাকে। বৈদ্যুতিক আলো আমাদের গ্রামেতেও এসেছে, কিন্তু তা হলেও আমাদের বাংলার সন্ধ্যাগুলো একটু অন্যরকম হয়। আর কবি যখন লিখেছেন তখন তো এতটা ইলেকট্রিক চালু ছিল না, তাই সেই সময় সন্ধ্যাগুলো আবার আরও অন্যরকম ছিল। কি বলছে? নীল সন্ধ্যা নেমে এসেছে কীরকম? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। কেশবতী কন্যা, আমরা যদি কেশবতী কন্যার কথা বলি তাহলে কেশবতী কন্যার নাম শুনলে আমরা কি দেখতে পাবো? সামনে এক ঢাল কালো চুল এলো করা একজন রমণী। সেই কেশবতী কন্যা মানে সেই কালো চুলের আড়ালে সব কিছু দৃশ্যমান বস্তু কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। অন্ধকার যেমন আমাদের সব কিছুকে যে অদৃশ্য করে দেয়, কোনো কিছু আমরা দেখতে পাই না, ঠিক তেমনই কি হয়? ওই চুলের আড়ালে সমস্ত দৃশ্যমান বস্তু অদৃশ্য হয়ে যায়। সেই রকম সন্ধ্যা নেমে এসেছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জমে ঝড়ে অবিরত। বলছি এই কন্যাকে, এই নীল সন্ধ্যাকে, এই কেশবতী কন্যাকে পৃথিবীর অন্য কোনো দেশ দেখেনি। কেন দেখেনি? কারণ এই রকম সৌন্দর্য, এই রকম সন্ধ্যা নামার যে রূপ, তা অন্য কোনো দেশে দেখা যায় না। তাই জন্যে এই কেশবতী কন্যাকে অন্য কোনো দেশ দেখবে না। এখানে অন্ধকার কোথায় কোথায় ঝরে পড়ছে দেখো, কোন কোন গাছে? হিজলে কাঁঠালে জামে সেই অন্ধকার ঝরে ঝরে পড়ছে। অজস্র চুলের চুমা, তার মানে কি? সেই চুলের ঝাপটা, সেই চুলের ঝাপটাতে সব কিছুকে অদৃশ্য করে দিচ্ছে। সেটা আমাদের এই গাছেদের মধ্যেও অন্ধকার নেমে এসেছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। বলছে এই যে কালো কেশবতী কন্যা, তার চুলের বিন্যাস থেকে এত সুগন্ধি ছড়ে, সেটা জানা ছিল না কবির। তার মানে এই সন্ধ্যাবেলা আমাদের প্রকৃতিতে কিন্তু নানা ধরনের অজস্র নাম না জানা ফুল ফুটে থাকে। সেই ফুলেদের সৌন্দর্য, সেই ফুলেদের সুগন্ধি আমাদের বাতাসে ছড়িয়ে থাকে। তাই মনে হয় যেন সেই অন্ধকারের মধ্যে একরাশ কালো চুলের মধ্যে একটা সুগন্ধি ছড়িয়ে আছে। আজকে আমরা এই প্যারাটাই শেষ করলাম। সামনের দিনে সামনের প্যারাটা পড়ব। এই প্যারাটা তোমরা একটুখানি রিভাইজ করে নেবে।